প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা সবাইকে। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে আলোচনার জন্য। গত দুদিনে আমরা সমাস নিয়ে কথা বলেছি, আজকে সমাস নিয়ে আমরা আলোচনা শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। তো চলো বন্ধুরা, আমরা সমাস নিয়ে কথা বলি। আজকে আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস। প্রথমে আসি আমরা বহুব্রীহি সমাস কাকে বলে সেটা একটু জানি। তার আগে একটা উদাহরণ দেখো। বহুব্রীহি আছে যার, বহুব্রীহি আছে যার সমান বহুব্রীহি। বহু মানে আমরা জানি অনেক, ব্রীহি মানে ধান। যার অনেক ধান আছে তাকেই কি বহুব্রীহি বলে? না। তাহলে আমরা এই উদাহরণ থেকে সংজ্ঞা বের করতে পারছি যে সমাসের পূর্বপদ এবং পরপদ এর কোনোটি অর্থ না বুঝিয়ে সমস্ত পদে তৃতীয় কোনো অর্থ বোঝায়, অর্থাৎ পূর্বপদের যে অর্থ, পরপদের যে অর্থ, সমস্ত পদে অন্য একটা অর্থ বোঝাবে, সেই সমাসকে বলে বহুব্রীহি সমাস। তাহলে আমরা বহুব্রীহি সমাসের সংজ্ঞা পেলাম কি? যে সমাসের পূর্বপদ এবং পরপদ এর কোনোটির অর্থ না বুঝিয়ে সমস্ত পদে অন্য একটি অর্থ বা তৃতীয় কোনো অর্থ দেয় তাকে বলে বহুব্রীহি সমাস। আরও তো একটা উদাহরণ বলি। 10 আনন যার, 10 সংখ্যা, আনন মুখ, যার 10টি আনন আছে তাকেই কি 10 আনন বলে? না, বরং 10 আনন বলতে আমরা বুঝি শুধু রাবণকেই। তাহলে দেখো, পূর্বপদের যে অর্থ, পরপদের যে অর্থ, সমস্ত পদে অন্য একটা অর্থ, অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন একটা অর্থ দিচ্ছে। একইভাবে 80তে 20 যার, 80-20, যার দাঁতে বিষ আছে তাকেই 80-20 বলে না, বরং 80-20 বলতে শুধু নির্দিষ্ট সাপকে বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সমাসের পূর্বপদ এবং পরপদের কোনোটি অর্থ না বুঝিয়ে বরং সমস্ত পদে অন্য একটা অর্থ বোঝায় তাকে বলে বহুব্রীহি সমাস। এখন দেখো, এই বহুব্রীহি সমাস সাধারণত 8 প্রকার। কত প্রকার বললাম? 8 প্রকার। তার প্রথমটি হলো সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ, সমানাধিকরণ শব্দটি দেখে আমরা বুঝতে পারছি যে সমান অধিকার, সমান অধিকার, অর্থাৎ যার যেটুকু অধিকার তাকে সেটুকু দেওয়ার নামই হলো সমানাধিকরণ। একটা উদাহরণ দিই। সাপোজ মুসলিম আইনে যখন সম্পত্তি বন্টন করা হয় তখন ছেলেরা যে সম্পদ পায় মেয়েরা পায় তার অর্ধেক, অর্থাৎ 2 জন মেয়ের সমান একজন ছেলে সম্পত্তি পায়। তাহলে কি ওই মেয়ে কি বলবে যে বাবা তুমি ভাইকে যা দিয়েছো আমার তো অর্ধেক কেন দিয়েছো? বরং এই মেয়েকে অর্ধেক দেয়া এবং ছেলেকে 1 অংশ দেওয়ার নামই হলো সমান অধিকার দেওয়া। আমরা এখন দেখি সমানাধিকরণ বহুব্রীহি কি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ হবে বিশেষণ, অর্থাৎ দোষ গুণ বোঝাবে, এবং পরপদ বিশেষ্য, তাকে বলে সমানাধিকরণ। অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ থাকবে, পরপদ থাকবে বিশেষ্য, সেই বহুব্রীহি সমাসের সমান অধিকার দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হয় তাকে বলে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন দেখো, কয়েকটা উদাহরণ লিখেছে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, নীল বিশেষণ, কণ্ঠ বিশেষ্য। নীলকণ্ঠ সমস্ত পদের ব্যাসবাক্য হবে নীলকণ্ঠ যার। আমরা সমাসের ছড়ার মধ্যেই দেখেছি বহুব্রীহি সমাসের যে বৈশিষ্ট্য সেটা হবে যার কতটি থাকবে,
এই যার কথাটি ব্যাস বাক্যের মধ্যে থাকবে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। এখন নীলকণ্ঠ কেন বহুব্রীহি? কারণ নীল বলতে আমরা বুঝি একটা রং, আর কণ্ঠ গলা, কণ্ঠ। যার কণ্ঠ নীল তাকেই কি নীলকণ্ঠ বলে? বরং নীলকণ্ঠ বলতে নির্দিষ্ট শিবকে বোঝায়। তাহলে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ বোঝাচ্ছে না এখানে, না বুঝে অন্য একটা অর্থ দিচ্ছে, এজন্যই নীলকণ্ঠ বহুব্রীহি সমাস। একইভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। হতশ্রী, হতশ্রী, হত হয়েছে শ্রী যার, শ্রী মানে চেহারা, হত বিশেষণ পদ, আর চেহারা বা শ্রী বিশেষ পদ। হত হয়েছে শ্রী যার, হতশ্রী। একইভাবে খোশ মেজাজ, খোশ মেজাজ যার, খোশ মেজাজ। হৃত সর্বস্ব, উচ্চ শির, সুশ্রী, পীতাম্বর। প্রত্যেকটি সমস্ত পদে দেখো পূর্ব পদে আছে বিশেষণ, পরপদে আছে বিশেষ, এবং সমস্ত পদে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য একটা অর্থ বোঝাচ্ছে। এর জন্য এটা সমানাধিকরণ বহুব্রীহি। পরেরটা আসি আমরা, ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ, ব্যাধি। আমরা জানি ব্যাধি শব্দের অর্থ অসুস্থ, অসুখ, সুস্থ না থাকা। এখন সমাসের মধ্যে আবার অসুস্থতা কি? আমরা সমান অধিকার দিয়েছিলাম কি? পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। কিন্তু যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বা পরপদ কোনোটি বিশেষণ হবে না, তখন তার ধরতে হবে ব্যাধি হয়েছে, অসুখ হয়েছে। অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ কোনোটি বিশেষণ হয় না, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। আমি আবারও বলছি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ কোনোটি বিশেষণ হয় না, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন 80-20, 80-20 আমরা জানি 80 শব্দের অর্থ হলো দাঁত, আর 20 মানে তো 20 আমরা জানি। 80-20, 80-তে 20 যার, 80 মানে দাঁত, দাঁত থাকলেই কিন্তু তার 20 থাকে। কিন্তু 80-20 বলতে আমরা নির্দিষ্ট করে শুধু সবকে বুঝি, এই কারণেই 80-20 শব্দটি বহুব্রীহি সমাস। 80-তে 20 যার, 80-20, এটা কি বহুব্রীহি? ব্যাধিকরণ বহুব্রীহি। কারণ পূর্বপদ পরপদ কোনোটি এখানে বিশেষণ হয়নি। পরেরটা আসি, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার সহজ। বলা হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে যে বহুব্রীহি সমাস হয়, ক্রিয়ার পারস্পরিক অর্থাৎ একই কাজ পরস্পর সংগঠিত হবে, দুজন একই কাজ করবে, এরকম ক্রিয়ার পারস্পরিক অর্থে যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে ব্যতিহার বহুব্রীহি। যেমন হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। মনে রাখতে হবে ব্যতিহার বহুব্রীহি সমাসের পূর্বপদের শেষে থাকবে আ, এবং উত্তরপদ বা পরপদের শেষে থাকবে ই। হাতা হাতি, লাঠা লাঠি, কানা কানি। একইভাবে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, দেখা দেখি, চোখা চোখি ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে বহুব্রীহি সমাসের ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যবহৃত হয় সেটা ব্যতিহার বহুব্রীহি। পরেরটা আসে নয় বহুব্রীহি। নয় অনেকে বলে না বোধক, না বোধক, নং বলে, নং শব্দটির উচ্চারণ নং নয়, নয়, নয় বহুব্রীহি। নয় বহুব্রীহি কি? বিশেষ্য পূর্বপদের আগে না বোধক অব্যয় বসে যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে নয় বহুব্রীহি সমাস। আমি আবারও বলছি, বিশেষ্য পূর্বপদে না বোধক অব্যয় বসে
যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে নয় বহুব্রীহি। যেমন বেতার, বেতার একটি শব্দ, সমস্ত পদ। বেতার সমস্ত পদটি আমরা ব্যাট বাক্য করলে কি পাই? তার, নেই, যার, বেতার। এই শব্দটি আমরা অন্যভাবে ব্যাট বাক্য করতে পারি, ন তার। যদি আমরা ন তার লিখি তাহলে সেটা বহুব্রীহি থাকবে না, তখন সেটা হবে তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ। বেতার শব্দটি যখন আমরা তার, নেই, যার ব্যাট বাক্য করব তখন হবে বহুব্রীহি সমাস। কেন নয় বহুব্রীহি? কারণ দেখো, বেতার বলতে যে যার তার নেই, মোবাইলেরও তার নেই, এখন মোবাইলকে যদি আমরা বেতার বলি তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস। আর বেতার বলতে যদি আমরা শুধু রেডিওকে বোঝাই তাহলে সেটা হবে বহুব্রীহি। নির্দিষ্ট করে রেডিওকে বোঝানো হচ্ছে, যার তার নেই সেটা কোনোটা না বুঝে বরং নির্দিষ্ট করে শুধু রেডিওকে যদি বোঝানো হয় তখন সেটা হবে নয় বহুব্রীহি সমাস। একইভাবে আরো উদাহরণ দেখো, অজ্ঞান ব্যাট বাক্য হবে নেই জ্ঞান যার, বেহেড নেই হেড যার, নাচার নেই আচার যার, নিরুপায় উপায় নেই যার, অকেজো নেই কেজো বা কাজা নেই যার। তাহলে আমরা দেখলাম নয় বহুব্রীহি হলো না বোধক অব্যয় পূর্বে বসে যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে নয় বহুব্রীহি সমাস। পরেরটা আসি, মধ্যপদ লোপী বহুব্রীহি। মধ্যপদলোপী, মধ্যপদলোপী আমরা শব্দ দেখেই বুঝতে পারছি। মধ্যপদলোপী, মধ্য মাঝখান, পদ মাঝখানের পদ বাদ যাবে, অর্থাৎ ব্যাস বাক্যের ভেতর থেকে কোনো পদ বাদ গেলে যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যেমন দেখো, বিড়াল চোখী সমস্ত পদের ব্যাট বাক্য কি হবে? বিড়ালের চোখের ন্যায় চোখ যে রমণীর। তাহলে এখানে তার বাদ যাচ্ছে কি? রমণী শব্দটি বাদ যাচ্ছে। একইভাবে গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠান, অনুষ্ঠান বাদ যাচ্ছে। হাতে খড়ি, হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। মেনিমুখ, মেনির মতো মুখ যে রমণীর। তাহলে আমরা প্রত্যেকটা উদাহরণ থেকে জানতে পারলাম যে ব্যাস বাক্যের ভিতর থেকে কোনো একটা পদ বাদ যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের ভেতর থেকে কোনো পদ বাদ যায় তাকে বলে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পরেরটা দেখো, প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত অন্ত মানে শেষ, প্রত্যয় অর্থাৎ সমস্ত পদের শেষে প্রত্যয় থাকবে। এখন প্রত্যয় কোন প্রত্যয়? প্রত্যয় তো অনেক আছে, সব নয়, বরং নির্দিষ্ট করে আ, এ, ও, আ, এ, ও এই তিনটির কোনো একটি প্রত্যয় যদি থাকে তাহলে সেটা হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তাহলে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের সংজ্ঞা পেলাম যে বহুব্রীহি সমাসের সমস্ত পদের শেষে আ, এ, ও এই তিনটির কোনো একটি প্রত্যয় থাকে তাকে বলে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন একচোখা, একচোখা ব্যাট বাক্য হবে একদিকে চোখ যার। ঘরমুখ, ঘরের দিকে মুখ যার, বাড়ির বাইরে গেলেই ঘরে আসার যে টান বা আগ্রহ একে বলা হচ্ছে ঘরমুখ। একইভাবে দো টানা, দুই দিকে টান যার, দুই দিকে আকর্ষণ, কোন দিকে যাব, দুই দিকে টান যার। দো টানা, দো মনা, দুই দিকে মন যার, দো মনা। এক ঘরে, এক ঘরে করে রাখা হয় যার, এক ঘরে। তাহলে আমরা দেখতে পেলাম যে এক চোখা, ঘরমুখ, দো টানা, দো মনা, এক ঘরে প্রত্যেকটি শব্দের শেষে আ, এ, ও এই তিনটে কোনো একটি প্রত্যয় আছে। এরপরে অলুক বহুব্রীহি। অলুক আমরা আগেই দেখেছি অলুক শব্দের অর্থ লোপ পাবে না। কি লোপ পাবে না? বিভক্তি। বিভক্তি লোপ না পেয়ে
যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে অলুক বহুব্রীহি। অলুক কথাটি সমাসের মধ্যে মোট 3 বার আসবে। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। পরীক্ষা আসে অলুক কথাটি সমাসে কতবার আসে? উত্তর হবে কি 3 বার। কোথায় কোথায় সেটা? অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি, এই 3টি সমাসে অলুক কথাটি আসে। তো অলুক লোপ পাবে না। কি লোপ পাবে না? বিভক্তি। অর্থাৎ বিভক্তি লোপ না পেয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে বলে অলুক বহুব্রীহি সমাস। যেমন মাথাই পাগড়ি, মূল শব্দ মাথা, তার সঙ্গে বিভক্তি আছে অন্তঃস্থ। ব্যয় বাক্য কি হবে? মাথাই পাগড়ি যার। একইভাবে গলায় গামছা, গলায় গামছা যার। কানে কলম যার। মুখে ভাত যার। হাতে বেড়ি যার। এরপরে আছে সংখ্যাবাচক বহুব্রীহি, খুব গুরুত্বপূর্ণ। সংখ্যাবাচক বহুব্রীহি কি? পূর্বপদ হবে সংখ্যাবাচক শব্দ, পরপদ হবে বিশেষ্য, আর যখন সমস্ত পদ গঠন করা হবে তখন সেটা হবে বিশেষণ। আমি আবারও বলছি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদ হবে বিশেষণ, তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি। মনে রাখতে হবে, এই সংখ্যাবাচক বহুব্রীহি শব্দের শেষে সাধারণত আ, হ্রস্ব ই বা দীর্ঘ ই, এই 3টির কোনো একটি প্রত্যয় বসে। কি কি? আ, হ্রস্ব ই বা দীর্ঘ ই। যেমন তো একটা উদাহরণ দেখো, 10 গজি। 10 গজি, 10 সংখ্যাবাচক শব্দ, গজ বিশেষ্য। 10 গজ পরিমাণ যার, 10 গজি। তাহলে পূর্বপদ হলো সংখ্যাবাচক শব্দ আর পরপদ বিশেষ্য। যখন আমরা সমস্ত পদ বানাচ্ছি তখন সেটা হচ্ছে বিশেষণ। একইভাবে 4 হাতি, তে পায়া, চৌচালা। ব্যয় বাক্য কি? 4 চাল যে ঘরের, 4 চাল যে ঘরের, চৌচালা। তাহলে দেখলাম সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হলো যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য এবং সমস্ত পদ হবে বিশেষণ, তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমরা এবার আসি দ্বিগু সমাসে। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের খুব মিল আছে, কিছু পার্থক্য আছে, খেয়াল করো। তার আগে আমরা দ্বিগু সমাসের সংজ্ঞা দেখি। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ থাকবে, পূর্বপদে থাকবে সংখ্যাবাচক শব্দ, সেটা কি অর্থে? সমাহার বা মিলন অর্থে। এবং পরপদে থাকবে বিশেষ্য, আর সমস্ত পদটিও বিশেষ্য হবে। আমি আবারও বলছি, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় এবং সমস্ত পদটি হবে বিশেষ্য, তাকে বলে দ্বিগু সমাস। যেমন দু একটা উদাহরণ দেখো, চৌরাস্তা। চৌরাস্তা সমস্ত পদ, ব্যয় বাক্য হবে চৌ বা চার, চার রাস্তার সমাহার। আমরা ছড়ার মধ্যে পড়েছিলাম দ্বিগু সমাসের বৈশিষ্ট্য হবে সমাহারের দ্বিগু হয়, এটা নয় মন্দ। তাহলে সমাহার থাকতে হবে, তখন সেটা দ্বিগু সমাস হবে। 4 রাস্তার সমাহার, চৌরাস্তা। একইভাবে ত্রিমোহিনী, 3 মোহনার সমাহার, ত্রিমোহিনী। ত্রিকাল, 3 কালের সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার, শতাব্দী। অষ্টধাতু, 8 বা 8 ধাতুর সমাহার। সপ্তাহ, 7 দিনের সমাহার। চতুর্ভুজ, 4 বা 4 ভুজের সমাহার। একইভাবে পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, পঞ্চবটি। তাহলে আমরা দেখলাম যে সমাসের পূর্বপদ হবে সংখ্যাবাচক শব্দ, পরপদ হবে বিশেষ্য এবং সমস্ত পদটিও বিশেষ্য হবে, তাকে বলে দ্বিগু সমাস। এরপরে আসি আমরা অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব
ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে, অর্থাৎ যে সমাসের পূর্বপদে অব্যয় এবং সমস্ত পদে সেই অব্যয়ের অর্থই প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ীভাব সমাস। আবারও বলছি, যে সমাসের পূর্বপদে অব্যয় বসে এবং সমস্ত পদে সেই অব্যয়ের অর্থই প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ীভাব সমাস। যেমন দেখো, হাঁ ভাত, হাঁ ভাত, ভাতের অভাব, এখানে হাঁ এটি অব্যয় এবং যখন আমরা সমস্ত পদ গঠন করছি হাঁ ভাত, তখন অর্থ হচ্ছে ভাতের অভাব, অর্থাৎ এ হা অব্যয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাসের পূর্বপদে বসবে অব্যয় এবং সমস্ত পদে সেই অব্যয়ের অর্থই প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাস আবার কয়েক প্রকারের হয়, খেয়াল করো। কিভাবে আমরা অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য গঠন করব সেটা একটু লক্ষ্য করো। উপকণ্ঠ, উপকূল, কোনো শব্দের বা কোনো সমস্ত পদের শুরুতে যদি উপ থাকে এবং সেই উপটা সামীপ্য বা নিকটে অর্থে ব্যবহৃত হয়, তাহলে যখন আমরা ব্যাসবাক্য গঠন করব তখন সমীপে দিয়ে লিখব, মূল শব্দের পরে সমীপে দিয়ে লিখব। যেমন উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপকূল, কুলের সমীপে। এরপর দেখো, প্রতিদিন, প্রতিক্ষণে, অনুক্ষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত পদের আগে প্রতি বা অনু আছে। নিয়ম হলো যে সমস্ত পদের আগে যদি প্রতি বা অনু থাকে এবং সেটা যদি হয় বিপসা বা বারবার অর্থে, তাহলে আমরা একই শব্দকেই দুইবার বসালেই ব্যাসবাক্য পাবো। যেমন প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, প্রতি বছর, বছর বছর, প্রতি বছর। একইভাবে অনুক্ষণ, ক্ষণ ক্ষণ, অনুক্ষণ। তাহলে আমরা দেখলাম সমস্ত পদের শুরুতে যদি অনু বা প্রতি বসে, তাহলে যে শব্দের আগে অনু বা প্রতি থাকবে সেই শব্দটি দুবার বসালেই ব্যাসবাক্য গঠন করা হবে। এরপরে নিরামিষ, নির্ভাবনা, নির্জল, নিরুৎসাহ, প্রত্যেকটা শব্দের শুরুতে আমরা নির পাচ্ছি। এরকম যদি শব্দের শুরুতে নির থাকে তাহলে ভাঙবো অভাব দিয়ে। যেমন নির্জল, জলের অভাব, নিরুৎসাহ, উৎসাহের অভাব। তারপর নির্ভাবনা, ভাবনার অভাব, নিরামিষ, আমিষের অভাব। পরেরটা দেখো, আ সমুদ্র হিমাচল, আ পদমস্তক, সমস্ত পদের শুরুতে আ আছে। যদি সমস্ত পদের শুরুতে আ থাকে তাহলে পর্যন্ত দিয়ে ভাঙবো। ব্যাসবাক্য তৈরি করার সময় পর্যন্ত দিয়ে ভাঙতে হবে। আ সমুদ্র হিমাচল, সমুদ্র হতে হিমাচল পর্যন্ত, আ পদমস্তক, পা হতে মাথা পর্যন্ত। পরেরটা উপশহর, উপগ্রহ, উপবন, উপ আছে। আমরা এর আগেও দেখেছি উপ ছিল, কিন্তু সেই উপটা ছিল নিকটে অর্থে, সমীপে অর্থে, কাছে অর্থে। এখন দেখো উপশহর, উপগ্রহ, উপবন, এই উপটা সাদৃশ্য বা মতো, ন্যায় অর্থে বোঝানো হচ্ছে। তো যখন উপটা ন্যায় অর্থে বসবে তখন ব্যাসবাক্য তৈরি করার সময় সাদৃশ্য বা সদৃশ দিয়ে ভাঙতে হবে। যেমন উপশহর, শহরের সদৃশ, উপগ্রহ, গ্রহের সদৃশ, উপবন, বনের সদৃশ। এরপরে যথারীতি, যথাযোগ্য, যথাবিধি, যথাসাধ্য ইত্যাদি। প্রত্যেকটি শব্দের শুরুতে যথা আছে। তো নিয়ম হলো যে সমস্ত শব্দের শুরুতে যথা আছে সেটা ব্যাসবাক্য তৈরি করার সময় অনতিক্রম্যতা বা অতিক্রম না করে এই শব্দ দিয়ে ভাঙবো। তাহলে যথারীতি ব্যাসবাক্য হবে রীতিকে অতিক্রম না করে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথাবিধি, বিধিকে অতিক্রম না করে, যথাযোগ্য, যোগ্যকে অতিক্রম না করে। পরেরটা দেখো, উদ্বেল, উচ্ছৃঙ্খল, উত আছে। যদি সমস্ত পদের শুরুতে উত থাকে তাহলে অতিক্রম না করে দিয়ে ভাঙতে হবে, অর্থাৎ অনতিক্রম্যতা। উদ্বেল, বেলাকে অতিক্রম না করে, উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রম না করে। পরে প্রতিবাদ, প্রতিকূল, প্রতি যদি থাকে এবং সেটা যদি হয় বিরোধ অর্থে,
তাহলে আমরা বিরোধে ভাঙবো। যেমন প্রতিবাদ, বিরুদ্ধবাদ, প্রতিকূল, বিরুদ্ধকুল। পরেরটা অনুগমন, অনুধাবন। অনুধাবন, অনুগমন, প্রত্যেকটা শব্দের শুরুতে অনু আছে। এই অনু থাকলে, আমরা আগে দেখেছিলাম অনু থাকলে যদি সেটা বারবার হয় তাহলে বিপসাদে, অর্থাৎ বারবার ব্যবহার করতে হবে। এখন এই অনুটা পশ্চাৎ বা পেছনে অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে ভাঙবো পশ্চাৎ দিয়ে। যেমন অনুগমন, পশ্চাৎ গমন, অনুধাবন, পশ্চাৎ ধাবন। এরপরে আনত, আরক্তিম। সমস্ত পদের শুরুতে আছে আ যদি থাকে তাহলে ভাঙতে হবে ঈষৎ দিয়ে, ঈষৎ, আরক্তিম, ঈষৎ রক্তিম। আনত, ঈষৎ নত। তাহলে আমরা দেখলাম সমস্ত পদের শুরুতে যদি আ থাকে তাহলে ভাঙতে হবে ঈষৎ দিয়ে। এই আমরা যে 6টি সমাস আলোচনা করলাম, এছাড়া আরো 2টি আছে অপ্রধান সমাস। সে দুটি কি? প্রাদি সমাস এবং নিত্য সমাস। প্রাদি কি? প্র, প্রতি, অনু। এর সাথে যখন কৃত প্রত্যয় সাধিত হবে তখন সেটা হবে প্রাদি সমাস। কি কি? প্র, প্রতি, অনু। যেমন প্রবচন, প্রবচন, প্রকৃষ্ট রূপে বচন, প্রবচন। একইভাবে অনুতাপ, প্রকৃষ্ট তাপ, প্রভাব, প্রগতি। একইভাবে আরেকটা আছে নিত্য সমাস। নিত্য অর্থাৎ যে সমাস এর সাধারণত ব্যাসবাক্য করার প্রয়োজন হয় না, অর্থাৎ নিত্যই সমাসবদ্ধ থাকে, তাকে বলে নিত্য সমাস। যেমন গ্রামান্তর। গ্রামান্তর, এই সমস্ত পদটি সাধারণত ব্যাসবাক্য তৈরি করা যায় না। এই ব্যাসবাক্য কি হয়? অন্য গ্রাম। ব্যাসবাক্য তৈরি করার প্রয়োজন হয় না আলাদা করে। তাকে যে সমাসের ব্যাসবাক্য সাধারণত তৈরি করা থাকে বা আলাদা করে ব্যাসবাক্য তৈরি করার প্রয়োজন হয় না তাকে বলে নিত্য সমাস। কি কি উদাহরণ বললাম? গ্রামান্তর, অন্য গ্রাম। একইভাবে দর্শন মাত্র, কেবল দর্শন, দর্শন মাত্র। গৃহান্তর, অন্য গৃহ। যে গৃহান্তর, দর্শন মাত্র, অন্য গ্রাম, এগুলো আসলে আলাদা করে ব্যাসবাক্য তৈরি করার প্রয়োজন হয় না, এজন্য এটাকে বলা হচ্ছে নিত্য সমাস। এই নিত্য সমাস এবং প্রাদি সমাসটা অপ্রধান। তবে এখান থেকে মাঝে মাঝে নিত্য সমাস থেকে 2-1টা উদাহরণ মাঝে মাঝে পরীক্ষা আসে। তো আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।